আসিফ হচ্ছে যে ইউনূস সরকারের সবচেয়ে দুর্নীতির প্রতীক। ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক আসিফকে যদি এখানে দেওয়া হয়, তাহলে তাকে ভোট দেওয়ার তো কোনো আমি মানে হয় না। পার্সোনালি আমি তাকে পছন্দ করতে পারি না করতে পারি, সেটা অন্য বিষয়, কিন্তু নীতিগতভাবে কিভাবে ভোট দেবে ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক যে তাকে, এবং বিএনপি তাকে কেন এখানে দেবে? এটা আমার কাছে ভোট দেওয়ার ক্ষেত্রে ভীষণ একটা যন্ত্রণা তৈরি হবে। আমি বললাম যে একেবারে আমি আর কারে জানি বললাম, আসিফ যদি দাঁড়িয়েই যায়, মানে বিএনপি যদি তাকে প্রার্থী সত্যি করে, তাহলে হিরো আলমকে এনে আমরা এখানে দাঁড় করায় দিতে হবে। হিরো আলম গুলশানে দাঁড়িয়েছে, হিরো আলম এবার ধানমন্ডিতে দাঁড়াক, তাহলে অন্তত কিছুটা আমাদের স্বস্তি আসে যে হিরো আলমকে ভোট দিয়ে পাবলিক দেখিয়ে দিত, তখন আসলে বিএনপি কে তখন একটা শিক্ষা দেওয়া যেত। জি, আচ্ছা, একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আমরা এই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেখছিলাম জামাত কিন্তু ধীরে ধীরে যেন তার চেহারাটা প্রকাশ করছে আর কি। তারা সারা দেশে এরই মধ্যে তাদের ব্যাপক গণসংযোগ চালিয়েছে, বিশেষ করে নারীদের মধ্যে। আমরা দেখেছি সেই গণসংযোগ এবং সেই বিনয়ী এবং একজনকে বিপদগ্রস্তকে এর ফল তারা পেয়েছে ডাকসু, জাকসু, রাকসু নির্বাচনে, চাকসু নির্বাচনে। এবং এই নির্বাচনগুলিতে জয়ের পর তাদের জন্য বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়েছে। তার কিছু কিছু প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় নমুনাও দেখতে পাচ্ছি। আপনি দেখেছেন বিভিন্ন টেলিভিশনে তাদের পক্ষ হয়ে যারা কথা বলেন, তারা কিন্তু এখন যেন মানে সবকিছু খোলামেলায় বলতে চাচ্ছেন। তারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুর অবদানকে, এগুলোকে খাটো করার জন্য নানা ধরনের তত্ত্ব তালাশ করে মানে করছেন, এবং বেশ উত্তেজনাও দেখছি আমরা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে যমুনা টেলিভিশনে একজন ব্যারিস্টার সাহেব উনি মানে বেশ উত্তেজিত ভঙ্গিতে বললেন উনি নাকি 17 কোটি জনগণের পক্ষ থেকে বলতে এসেছেন। তো এই বিষয়গুলো, এই যে পরিবর্তনগুলো, এগুলো আপনার চোখে পড়ছে কিনা, এগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? হ্যাঁ, জামাতের একটা উদ্ধত্তপনা চলে এসছে, এটা দেখা যাচ্ছে। বিএনপি যে এটা নাই তা না, বিএনপিরও তো 5 আগস্টের পর থেকে বিএনপিরও সে উদ্ধত্তপনা আছে, কিন্তু জামাতকে অনেকে মনে করেছিল এটা একটা মানে নমনীয়, পলিটিক্যালি এদের সাথে কথা বলা যায়, এরা ওদের রাজনৈতিক আদর্শ তো আর আপনি ধারণ করেন না, কিন্তু কথা বলার সংস্কৃতি তো আপনি রাখি আমরা। কিন্তু জামাতের কিছু কর্মী এমন ভাবে কথাবার্তা বলছে, সোশ্যাল মিডিয়ায় তো আক্রমণ করছে ওদের বট বাহিনী, যা ইচ্ছা তা। একদিকে ওরা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, আমি বোধহয় আপনাকে বলেছিলাম আগে, পা ধরাধরি করছে, আরেকদিকে এরা মানে স্বৈরাচারের দোষর বলে গালাগালি করছে। এবং ভেরি রিসেন্টলি তারা এই শাহরিয়ারকে নামিয়ে দিয়েছে, যে আপনি যার কথা বলছেন, সে সব কয়টা টেলিভিশনে গিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উদ্ভট সব কথাবার্তা বলছে, বিরাট বিরাট বস্তা নিয়ে যায়, কি যে বলে কোনো আগামাথা নাই। আমার সাথে প্রথম একদিন টকশোতে হয়েছিল, সেই সময় এই মুক্তিযুদ্ধ ওইভাবে আসে নাই, জামাত প্রসঙ্গই ছিল। দ্বিতীয়টা একটা শোতে কথা ছিল, হয় নাই, কর্তৃপক্ষ থেকে বলা হলো যে কি জানি ঝামেলা আছে, শো হচ্ছে না, আমার সাথে তার হচ্ছে না, আমি যাই নাই, বা আমাকে নেই নেই, যাই নাই না। তৃতীয় শোতে আমি তার সাথে কথা বললাম, আমাকে তার সাথে কথা বলতে আমার অসুবিধা মনে হয়নি, যে সিম্পল মানুষ, কথাবার্তা বলা যায়, ভালোই মানে কথাবার্তা বলেছি। কিন্তু টক শোতে তার চেহারা অন্যরকম। টক শোতে গিয়ে সে কি সব চিৎকার দিয়ে মানে হুলস্থুল করে, আমরা ভাই তুমি এখানে তো 2জন ব্যক্তি, তোমাকে কেন এত চিৎকার দিতে হবে, এবং কি জন্য এইসব চিৎকার? আর আওয়ামী লীগকে গালাগালি, বিশ্রী ভাষায় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, এদেরকে গালাগালি করছিল। আমি যে আওয়ামী লীগের এই জবাব দেওয়ার জন্য তো কেউ নাই এখানে। হ্যাঁ, এবং আমার সামনে এগুলো বলার তো কোনো মানে নাই। তো আমি দেখলাম যে, এবং তৃতীয় অফার যখন আসলো তার সাথে, তৃতীয় চতুর্থ যতগুলো এসছে, আমি বলছি মাপ চাই ভাই, এই পাগলের সঙ্গে, সরি শাহরিয়ার, আমার আমার মাথার মধ্যে এটা, আমার আপনাকেও বলতেছে একজনকে পাগল বলা, যে আমার আমার মনে হয় নাই যে তার সাথে টকশো করার কোনো যৌক্তিকতা আছে, কারণ সে সাবজেক্টে নাই। সাবজেক্টের বাইরে গিয়ে বঙ্গবন্ধুকে গালাগালি করা, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে, মানে তার আওয়ামী বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ এই মাত্রায় আছে যে, যেটা সীমাহীন। এগুলো টকশোর কোনো আলোচনা হতে পারে না। আমি একজন উপস্থাপককে জিজ্ঞেস করলাম যে তোমরা ওর সাথে কথা বলার জন্য আমাকে ডাকো কেন, বলছে সে ভাইরাল। হ্যাঁ, তবে যে মেন স্ট্রিম টেলিভিশন গুলো যদি ভাইরাল চায়, তো তাহলে শাহরিয়ার কালকে রাতে যেটা করেছে সেটাই তো হবে।
শাহরিয়ারও তো চাই ভাইরাল হতে। ওরা শাহরিয়ারও আমাকে বলছিলাম যে এরকম করো কেন ভাই, চিৎকার দেওয়ার কি আছে, টেলিভিশনে এগুলো খায়, টেলিভিশনে যেগুলো খায় সেগুলোই সে করছে। আমি তো শুধু শাহরিয়ারকে দৌড় দেবো না, আমি বলবো যে টেলিভিশন গুলোকে বলবো তারা কি ধরনের গেস্ট তারা আনতেছে। আবার এই যে যমুনার কথা বললেন, এই যমুনায় আমি কথা বলে এসেছি কেন, সেই জন্য প্যারিসে পলাতক যে ওই যে আপনার এই যে ভিউ ব্যবসায়ী, হ্যাঁ, যে খিস্তি খেউর করে, যে পিনাকি, সে যমুনাকে থ্রেট দিয়েছে আনিস আলমগীরকে আনলে তারে এই করে দেবে সেই করে দেবে যমুনা টিভিকে। এবং যমুনা টিভি কিন্তু আমার মনে হচ্ছে সেই থ্রেট মেনে নিয়েছে, তারা এরপর আমাকে ডাকে নাই। তাহলে টেলিভিশন গুলো তাহলে এদের দ্বারা প্রভাবিত, এই রাজাকারদের দ্বারা প্রভাবিত। রাজাকাররা কি বলে এবং এই সকল ইউটিউবাররা কি বলে সেগুলোই চাচ্ছে, তারাই এই ভিউ ব্যবসার মধ্যে চাচ্ছে। আমি নিকোলকে থ্যাঙ্কস দেবো যে সে যথাযথভাবে উত্থাপন করেছে। বঙ্গবন্ধুকে যখন গালাগালি করছে, সে বলছে যে এই ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুকে আমার সাথে এসে গালাগালি করার, এটা আমি মেনে নিচ্ছি না। এবং তার প্রেক্ষিতে আপনি যেটা বললেন যে বিখ্যাত ডায়লগ, সে 16 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে এখানে কথা বলতে আসছে, এবং সে যমুনার টেলিভিশনের এই শোটা অ্যাঙ্কর যখন বলতেছে এটা আমার শো, সেটাতেও সে বিশ্বাস করে না। শো যখন পরিচালনা করে সেটা অবশ্যই অ্যাঙ্করের শো, আমি যখন পরিচালনা করেছি এটা আমার শো। এবং আমি যে প্রতিষ্ঠানের কাজ করছি, আমি আর ওই প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কি? আমাদের দিয়েই তো প্রতিষ্ঠানকে দিয়েই তো আমি, সে যথাযথই বলছে আমার শো। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের টেলিভিশন গুলো পলিসি ঠিক করতে হবে। তারা আপনি ডেলিভারেটলি তারা এই ডিসেম্বর মাসে এই ধরনের খিস্তি এবং এই ধরনের গালাগালি করার জন্য এবং মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে ডাকতেছে। এবং আপনি 2-3 দিন আগে আমার একটা দেখবেন, স্ট্যাটাস দেখছেন কিনা জানি না, আমি সেটাতে আমি সেখানে স্পষ্ট বলেছি, আমি যেটা বলেছি সেটাই প্রতিফলিত হয়েছে দেখি গতকালের শোতে, যে টেলিভিশন আগে ডিসেম্বর মাসে এই মুক্তিযুদ্ধ বিরোধীরা কথা বলার সাহস পেত না। তারা এই মাসটাকে একটা তাদের আযাবের মাস হিসেবে ধরে নিয়ে কথা বলতো না। এখন উল্টো, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে গালাগালি করছে, এবং মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলে তাদেরকে গালাগালি করছে, তারা বঙ্গবন্ধুকে গালাগালি করছে, তারা বাংলাদেশকে সহায়তা করে রাষ্ট্র ভারত ছিল, এই ভারতকে গালাগালি করছে যে সহায়তা করেছিস কেন। এবং কতগুলো ইউটিউব মোল্লা আছে, সে একটা ইউটিউব মোল্লা ইব্রাহিম, তারটা দেখলাম যে সে বলছে যে এই দেশটা তো স্বাধীন ছিল, এই স্বাধীন দেশটাকে ভাঙছে এরা, মানে বিশ্রী ভাষায় যে কি কথাবার্তা বলছে। আমি জানি না এই ডক্টর ইউনূস সরকার কি করে মানে মুক্তিযুদ্ধকে এত হেয় করার চান্স সবাইকে দিচ্ছে। মুক্তিযুদ্ধকে যদি হেয়ই করবে, তারা স্বাধীনতা এবং যে 71 এগুলাকে কমপ্লিটলি ইরেজ করে দিলে তো হয়। একদিক দিয়ে আবার এই স্বাধীনতার কথা বলবে, আবার আরেক দিক দিয়ে লোক লাগিয়ে দেবে স্বাধীনতাকে কিভাবে হেয় করা যায় সেটা করার জন্য। তো স্পষ্ট আমার মনে হচ্ছে যে এটাতে সরকারের যেমন মনোযোগ দেওয়ার দরকার আছে, এবং টেলিভিশন গুলোরও একটা শিক্ষা হওয়ার দরকার আছে, যে তারাই চাচ্ছে, যেমন টেলিভিশন গুলোই চাচ্ছে। এটা আমি বলবো না যে ওই লোকগুলো করছে, শাহরিয়ার যে করছে কেন করছে, কারণ শাহরিয়ারকে বলার জন্যই ডাকছে। সে নিজেই আমাকে বলছে যে টেলিভিশন গুলোতে এটা ভাইরাল হয়, এবং সে দেখছে যে টেলিভিশন গুলো তাকে, সে ভাইরাল বলে তাকে ডাকছে। যে প্রডিউসার কথা বলছে যে শাহরিয়ারকে কেন তোমরা বারবার আমার সাথে বসতে বলো, সে ভাইরাল, তার মানে হচ্ছে যে টেলিভিশন গুলো ভাইরাল চাচ্ছে, ভাইরাল আইটেমই চাচ্ছে। তো শাহরিয়ার ভাইরাল আইটেম হিসাবে সে ভালোভাবে তাদেরকে ডেলিভারি দিচ্ছে, এবং আমি শুধু শাহরিয়ারের দোষ দেখবো না এখানে। আমি আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের যে আন্দোলনের যারা তরুণ নেতৃত্ব ছিল, যাদেরকে জেনজি বলা হতো, সেই তাদের নিয়ে রয়টার্স দুদিন আগে একটা স্টোরি করেছে, মানে যারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছিল, তারা এখন নিজেরাই রাজনীতির মাঠ দখলের জন্য লড়ছে। এবং এখানে বলতে গিয়ে তারা এটা বলেছেন যে ওনারা যে সাপোর্ট নিয়ে এগিয়েছিলেন এখন সেটা নাই। এবং এই এনসিপির একজন নেতারকে কোট করে রয়টার্স বলেছে যে যদি এককভাবে নির্বাচন হয় তারা হয়তো একটিও আসন নাও পেতে পারে। তো এই যে এনসিপির যে অবস্থানটা ধীরে ধীরে, এবং তারা ভাবছে তারা যদি কোন একটা দলের সঙ্গে জোট করে যায় তাহলে তারা আদর্শিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই যে একটা উভয় সংকটে এনসিপি পড়েছে, এত বড় একটা আন্দোলনে তারা
নেতৃত্বের দাবিদার হিসাবে তারা নিজেদেরকে দাবিদার বলে, কিন্তু এখন ভোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কোনো জায়গায় খুব একটা সুবিধা করতে পারছে না। এই এনসিপির পরিবর্তনটা কি আপনি কিভাবে দেখছেন? এনসিপি যদি আশা করে যে তারা 300 আসনে প্রার্থী দিয়ে সরকারে চলে যাবে, আমার তো মনে হয় এনসিপির কেউ সেটা শুরুতেও আশা করেনি। এনসিপি যেটা হয়েছে, আমি বারবার একই কথা বলতে হচ্ছে যে ডক্টর ইউনূসের যে অপশাসন, সেটার এন্টি ইনকামবেন্সি যে ফল, সেটা এনসিপি কে নিতে হবে। আবার ডক্টর ইউনূসের যে অপশাসন বলে ব্যর্থ শাসন, সেটার দায়ক কিন্তু এনসিপি কে নিতে হবে। এনসিপির কর্মকাণ্ডের জন্যই ডক্টর ইউনূস ব্যর্থ শাসক হিসেবে প্রমাণিত হচ্ছেন, এবং এনসিপি আবার এই দায় নিতে হচ্ছে যে ডক্টর ইউনূস ভালো শাসন দিতে পারেন নাই। তো ভাইস ভার্সা, এখানে এনসিপি ভালো করে নাই বলে তো তাদের প্রার্থীগুলো মানুষের হৃদয়ে যেতে পারে নাই, 2-4 জন ছাড়া। আমি হাসনাত আব্দুল্লাহ, তার আসনে দেখি তার জন্য কিছু মানুষের সিম্পেথাইজ তারা। আর আমি হান্নানের আসন দেখে এসেছিলাম হাতিয়ায়, সেখানেও তার জন্য কিছু লোক আছে, বা সার্জিসের এলাকায় তার জন্য কিছু লোক আছে। বাকি কোথায়? আমি তো বাকি কারো আসনে কারোর জন্য দেখি না। এবং ইভেন আপনি যে আসিফের কথা বললেন, সে যদি তার এলাকা থেকে নির্বাচন করত, সেখানেও তার জন্য 2-4টা লোক অবশ্যই আছে। কিন্তু বাকিগুলো তো সেভাবে তারা আসন করতে পারেনি। কারণ এই জন্য পারেনি যে, কারণ সরকারের যে, আমি যেটা শুরুতে বলছিলাম, সরকারকে অপছন্দ করছে, সেটা তাদের গায়ে যাচ্ছে। সরকারের ভালো কাজ হচ্ছে না, সেটা তাদেরকে দায়ী করা হচ্ছে। এবং এনসিপি মব ভায়োলেন্সের জন্য এই দায়িত্ব এনসিপি এড়াতে পারবে না। কারণ বাংলাদেশের এই যে অপশাসন যেটা বলছি আমরা, যে ডক্টর ইউনূসের শাসন ব্যর্থ হওয়ার যে সমস্ত দায় দায়িত্ব, এটা হচ্ছে মব হচ্ছে নাম্বার 1। ডক্টর ইউনূসকে মবের জন্যই খেসারত দিতে হচ্ছে। সেই মবের প্রধান কারণ এনসিপি। কিন্তু আপনি এই নির্বাচন দিয়ে যদি এনসিপি হতাশ হয়ে যায়, আমি মনে করি যে হতাশ হওয়া তাদের কিছু নাই। কারণ সামনে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তারা যদি রাজনীতিটাকে ঠিক মতো এগিয়ে নিতে পারে। কারণ তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তারা মানে তরুণরা। বাংলাদেশে এই আরেকটা প্রজন্ম তো আসবে, এই প্রজন্মকে তখন হাল ধরতে হবে। তারা যদি সেই জায়গায় নীতি আদর্শ মেনে রাজনীতি করে, এবং এই দুই ধারার রাজনীতির বাইরে একটা আলাদা ধারা প্রতিষ্ঠিত করতে পারে, যে পরিবারতন্ত্রের পূজার বাইরে তারা একটা নীতি আদর্শ স্থাপন করতে পারে, নীতি নৈতিকতা দেখাতে পারে, কেন নয়? তাদের কাছে বঙ্গবন্ধু যখন, যে আপনি খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধু হয়েছিলেন, এমনি তো হওয়ার নয়, তখন ওনার কয়জন লোক ছিল, কিন্তু সেই নেতৃত্ব উনি দিয়েছেন বলেই এই দলটা মানে এগিয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপিতে বঙ্গবন্ধু আছে কিনা। এনসিপিতে যদি বঙ্গবন্ধু না থাকে, তারাও সেই আরেকটা 2-4টা পার্টির মতো শেষ হয়ে যাবে। কিন্তু ওইখান থেকে যদি কোনো একজন বঙ্গবন্ধু আগায়, তাহলে এই দলটাকে দাঁড়ানো করা কঠিন বিষয় না। বাংলাদেশের মানুষ উজুগি, কোন দিন কার দিকে যাবে কোনো ঠিক নাই। যদি ভালো কিছু দিতে পারে, এনসিপির ভবিষ্যৎ আমি মনে করি উজ্জ্বল, কিন্তু আগামী নির্বাচনের নয়। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে এবং সোশ্যাল মিডিয়ার কিছু কর্মকাণ্ড নিয়ে জনাব আনিস আলমগীরের ব্যাখ্যা। আগামীতে আমরা আবার বসবো। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।